যাই হোক, 7 নম্বর পর্বের শেষে আমরা দেখেছিলাম যে ঘানু আর উজিনের সাহসিকতায় মিস্টার মিন কিভাবে মিয়ঙ্গিলের কাছে থাকা তার সেই ভিডিও সহ সমস্ত প্রমাণ একদম ধ্বংস করে দেয়, মানে তার সিক্রেট লকারটা আর কি। তো এরপরে মিয়ঙ্গিল কল করে তার এক ডিটেকটিভকে, আর এর নাম হলো জুন। তো মিয়ঙ্গিল জুনকে বলে, আমি তোমাকে একটা ফোন পাঠাচ্ছি, তুমি ফোনটার মধ্যে দেখো কার কার তথ্য আছে। তো কথা মতো জুনকে মিস্টার চোই এর ফোনটা পাঠানো হয়, আর জুন মিস্টার চোই এর ফোন থেকে মিস্টার ও এর ঠিকানা খুঁজে বের করে ফেলে। ঠিক তখনই সেখানে আবার ইয়ং আসে আর জুনকে বলে, আগামীকালই আমরা মিয়ঙ্গিলের বাসায় রেড দিব, তোমরা সবাই প্রস্তুত হয়ে থেকো। তখন জুন আবার এইসব কথা মিয়ঙ্গিলকে জানিয়ে দেয়, কিন্তু মিয়ঙ্গিল এখানে আরো চালাক ছিল, কারণ মিস্টার মিনের একটা ভিডিও সে সেই লকারে রাখলেও অন্য আরেকটা ভিডিও আরেকটা ফোনে রেখে দিয়েছিল, মানে ব্যাকআপ হিসেবে আর কি। আর বড় বড় যারা মানুষ আছে তারা কিন্তু এরকমই করে ভাই, একটা জিনিসই কপি করে বিভিন্ন জায়গায় রেখে দেয়, যেন একটা নষ্ট হলে আরেকটা দিয়ে কাজ চালাতে পারে। যাই হোক, মিয়ঙ্গিল এবার তার লোকজনদেরকে পাঠিয়ে দেয় সেই মিস্টার ওকে খুঁজে বের করতে, আর তারা সেখানে যায় এবং অনেক কষ্টে অবশেষে মিস্টার ও এর ঠিকানা খুঁজে বের করে ফেলে। এইদিকে আবার ঘানু আর উজিন ইনবম সম্পর্কে সেই জিমির কাছ থেকে সকল তথ্য নিয়ে নেয়, আর জিমির কাজে খুশি হয়ে ঘানু আর উজিন মিলে তাকে অনেক টাকা বকশিশ দিয়ে আসে। কিন্তু জিমি যখন সেটা খুলে দেখে শুধু 10,000 টাকার একটা নোট দিয়েছে। এতে করে জিমি অনেক ভেঙে পড়ে, কারণ জিমি এই কাজের জন্য চেয়েছিল 1 লাখ, কিন্তু তাকে দেওয়া হয়েছে শুধু 10,000। যাই হোক, রাতে বাড়িতে ফেরার পর ঘানু আর উজিনের সাথে এবার আবার ঝগড়া হয় জেমিনের, কারণ তারা জেমিনের রুমটা একদম গন্ধ বানিয়ে ফেলেছে। তখন উজিন জেমিনকে বলে, সমস্যা নেই, আমরা যাওয়ার আগে তোমাকে 2টা পারফিউম কিনে দিয়ে যাব, একটা তোমার বেডরুমে মারবে আর একটা তোমার ডাইনিং রুমে মারবে। এই কথা শুনে জেমিন অনেক খুশি হয় আর তাদেরকে বলে 2টা না, আমার 3টা লাগবে, কারণ একটা ওয়াশরুমে মারবো, মানে মহিলা মানুষ ভাই, পাইলে তো আর সারাসারি নাই। ঠিক তখনই ক্যাপ্টেন জাং আবার ঘানুর কাছে মিস্টার ও এর ছবি পাঠিয়ে দেয়, আর তাকে বলা হয় 1 ঘন্টার মধ্যে যদি তাকে বাঁচাতে না আসো তাহলে তাকে চিরতরে হারাতে হবে। কিন্তু তখন ফোনটা রিসিভ করছিল আবার জেমিন। তখন জেমিন বলে, আমার দাদুর কিছু হলে তোরা একটাও বাঁচবি না, মানে ওকে শান্ত সরল দেখালে হবে কি ভাই, শয়তানের হাড্ডি। যাই হোক, ঘানু আর উজিন এবার কল করে মুনের কাছে আর সাহায্য চায়। তখন মুনও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এই দিক থেকে জেমিনও আবার তার তীর নিয়ে হাজির হয়ে যায়, মানে সে তো একজন তীরন্দাজ, তাই সে ঘানু আর উজিনকে সাহায্য করতে চায়। এবার ঘানু, উজিন আর জেমিন তাদের গাড়িতে করে সেই লোকেশন অনুযায়ী চলে আসে, আর সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মিস্টার মুন। মুন তো ভাই এখানে একবারে পুরো কমান্ডার রূপে হাজির হয়ে গেছে। যাই হোক, তারা এবার ডিসিশন নেয় যেহেতু লোক সেইখানে বেশি রয়েছে, তাই তারা 2জন করে যাবে, মানে 2জন সামনে দিয়ে ঢুকবে আর 2জন পিছন দিয়ে ঢুকবে। তো কথা মতো এখানে ঘানু আর উজিন সামনে দিয়ে যায়, কিন্তু এখানে মিস্টার ও ছিল না, এখানে শুধু ইনবম, ক্যাপ্টেন জাং আর তার লোকজন ছিল, মানে একটা ফাঁদ পেতেছে আর কি। কিন্তু বুঝতে হবে ভাই, ঘানু আর উজিন এবার ট্রেনিং প্রাপ্ত, তারা অনেক পরিশ্রম করেছে আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছে। তো তারা 2জন মিলে নিচে থাকা গুন্ডাদেরকে মারতে থাকে, আর ওপর থেকে আবার জেমিনও তীর ছুঁড়ে এক একটাকে আহত করতে থাকে। আর জেমিনের নিশানা ভাই পুরোই পাকা, মানে যেইটারে মারে ওইটাই শেষ। তবে এই অবস্থা দেখে ক্যাপ্টেন জাং আবার জেমিনের দিকে আসতে শুরু করে, এটা দেখে মুন আবার ক্যাপ্টেন জাংকে আটকাতে চলে যায়। অন্যদিকে তখন ঘানুর মুখোমুখি হয়ে যায় আবার সেই ইনবম। কিন্তু বুঝতে হবে আমাদের ঘানু এবার সম্পূর্ণরূপে রেডি, ঘানুর এক ঘুষিতেই ইনবমের কাম সারা হয়ে যায়। ঘানু তখন ইনবমকে পাগলের মতো মারতে থাকে, ইনবমও অনেক চেষ্টা করে ঘানুকে আটকানোর, তবে ইনবম ঘানুর সাথে পেরে ওঠে না, সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এইদিকে ক্যাপ্টেন জাং এর মুখোমুখি হয় আবার আমাদের মুন। মুন এখানে জাংকে ভালোই টেক্কা দেয়, তবে বুঝতে হবে মুনের একটা হাত ভাঙা ছিল, তাই মুন জাং এর সাথে তেমন একটা সুবিধা করতে পারে না। আর জাং যখন মুনের হাত প্রায় ভেঙেই ফেলবে, তখনই এখানে চলে আসে আমাদের উজিন, মানে এবার আমরা ফাইট দেখতে যাচ্ছি উজিন বনাম সেই জাং, যে কিনা এর আগের বার উজিনকে মারাত্মক ভাবে জখম করেছিল। যাই হোক, জাং তখন ছুরি বের করে, এটা দেখে উজিন বলে, বাপের বেটা হলে খালি হাতে আয়, হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করবো তোর সাথে, তুই নাকি চ্যাম্পিয়ন। আর এই কথাটা ক্যাপ্টেন জাং এর আবার ইগোতে লাগে, তখন সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলের জন্য রাজি হয়ে যায়। কিন্তু উজিনের সাথে ক্যাপ্টেন জাং এবার আর সুবিধা করতে পারে না, কারণ উজিন আগের চাইতে অনেক শক্তিশালী হয়ে গেছে। তাই তো ক্যাপ্টেন জাংকে মারতে মারতে এবার উজিন আদমরা করে ফেলে আর তাকে একটা জায়গায় বেঁধে ফেলে। তখন মুন, ঘানু আর উজিনকে আদেশ দেয় জেমিনের চোখ আর কান বন্ধ করে দিতে। এবার মুন তার হাতে থাকা তীরটা জাংয়ের সেই মাঝ বরাবর ধরে আর বলে, দেখ, তোর কাছে টাকা না থাকলে তুই ভিক্ষা করে খেতে পারবি, তবে আসল জিনিসটাই যদি না থাকে তাহলে তুই কখনোই সুখ পাবি না, তোর বউও থাকবে না, সেও চলে যাবে। তখন জাং ভয়ে সবকিছু বলতে থাকে যে তারা একটা ফার্মে বর্তমানে অবস্থান করছে। এরপর তারা জাং আর ইনবমকে নিয়ে তাদের একটা গোপন আস্তানে বেঁধে রাখে। এবার ঘানু কল করে ইয়ংকে আর বলে একটা ব্যাকআপ টিম পাঠাতে, আর সে সেই ফার্মের ঠিকানাটাও দিয়ে দেয়। এইদিকে ইয়ং তখন সেই 2জন হ্যাকারকে নিয়ে বসে মিটিং করছিল, মানে মিয়ঙ্গিলের ব্যাপারে আরো তথ্য বের করছিল আর কি। তবে এখানে ইয়ং একটা ভুল করে ফেলে, সে ফোন করে জুনকে ডাকে আর বলে একটা ব্যাকআপ টিম পাঠাতে, আর সে সেই লোকেশনও দিয়ে দেয়। কিন্তু জুনমিন এখানে এসে হ্যাকার 2জনকে দেখতে পায়, আর এই সব খবর মিয়ঙ্গিলকে জানিয়ে দিলে মিয়ঙ্গিল দ্রুত সেই স্থান থেকে তার লোকজনকে সরে যেতে বলে। এদিকে ঘানু আর উজিন সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। তখন তারা জাংকে তাদের হাতে
মাথায় তুলে দিয়ে চলে আসে ইনবমের কাছে, মানে কথা বের করবে আর। কিন্তু এটা আবার ইনবম বুঝে ফেলে আর তাই সে নিজের জিহ্বা নিজে কামড় দিয়ে কেটে ফেলে। চিন্তা করেন কত বড় সাইকো। এইদিকে ইয়ং আবার একটা কফি শপ থেকে কফি নেয় আর সেই কফি খাওয়ার পরে তার চক্কর শুরু হয়ে যায়। ঠিক তখনই তার কাছে আবার মিস্টার মিন কল করে আর তাকে সব ঘটনা জানায় যে মিয়ঙ্গিলের কাছে তো ভিডিও এখনো আছে, কিন্তু মাথায় চক্করের কারণে সে কিছু বুঝতে পারছিল না। সে রিটার্ন দৌড়ে সেই কফি শপে গিয়ে দেখে কফি শপের যে ওনার তাকে আগে থেকেই বেঁধে ফেলা হয়েছে। মানে ইয়ংকে যে কফি দিয়েছিল সে হলো মিয়ঙ্গিলের লোক আর সে কফির সাথে বিষ মিশিয়ে দিয়েছে। আর এটা বুঝতে পারে ইয়ং তখন দ্রুত তার পাশের একটা ক্যাফে যায় আর সেখানে গিয়ে লবণ চায় আর লবণ খেয়ে বমি করতে শুরু করে। এইদিকে আবার সেই ছেলে হ্যাকারটাকে মিয়ঙ্গিলের লোক গোসলখানায় অ্যাটাক করে। অন্যদিকে আবার সেই মেয়ে হ্যাকারটাকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন মিয়ঙ্গিলের সিস্টেমই তো এটা। ঘানু আর উজিন এই সবকিছু জেনেই আগুন নিয়ে খেলতে এসেছে। যাই হোক, এবার মিয়ঙ্গিল কল করে ঘানুকে আর বলে কালকে তো এসে ফিরে গিয়েছি, আজ রাতে ঠিক 8টার সময় আমার মাছের ফার্মে আসবি আর এবার যদি কাউকে ইনফর্ম করার চেষ্টা করিস তাহলে সবার আগে মিস্টার ওকে মারবো, এরপরে তোর মাকে মারবো। এই কথা শুনে এবার ঘানু আর উজিন চিন্তা করে তারা কি করবে। তবে ঘানু এখানে জেমিনের জন্য কোনো রিস্ক নিতে চায় না, কারণ জেমিন খুবই ভালো একটা মেয়ে আর জেমিনকে হাইজুর মতো তারা হারাতে চায় না। যাই হোক, তারা তিনজন এবার কাউকে কিচ্ছু না জানিয়ে চলে যায় সেই মাছের ফার্মে, যেখানে আগে থেকেই মিয়ঙ্গিল মিস্টার ওকে নিয়ে উপস্থিত ছিল। যাই হোক, তারা সেখানে যাওয়ার পরেই তাদের সাথে তুমুল লড়াই শুরু হয়। তবে ঘানু আর উজিন তাদের সবাইকেই প্রায় হারিয়ে দিচ্ছিল। এটা দেখে মিয়ঙ্গিল তখন মিস্টার ও এর গলায় ছুরি ধরে আর তাদেরকে থেমে যেতে বলে, মানে অনেকটা বাংলাদেশের সিনেমার মতো আর কি কাহিনী। ঠিক তখনই এখানে জেমিন তার তীর বর্ষণ শুরু করে আর একটা তীর মিয়ঙ্গিলের হাতের মধ্যে ঢুকে যায়। এটা দেখে ঘানু আর উজিন তাদের তাণ্ডব শুরু করে দেয়। এটা দেখে মিয়ঙ্গিলও বুঝতে পারে যে সে এখানে টিকে থাকতে পারবে না, তাই সে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা গিয়ে সেখানে মিস্টার ওকে উদ্ধার করে। এইদিকে ইয়ং এর উপর হামলা হওয়ার পরে ইয়ং মিয়ঙ্গিলের সমস্ত লোকজনের বাড়ি এবং গোপন গোপন আস্তানায় রেইড চালায়। সেখানে তারা অনেক প্রমাণও পেয়ে যায়, এমনকি মিয়ঙ্গিলের বাড়িতেও রেইড করা হয় এবং সেখানে রক্তমাখা ফোন সহ অনেক প্রমাণ পাওয়া যায়। মানে বুঝতেই পারছেন খেলা এখন দুই তরফায়, একতরফায় না। এর আগের বার মিস্টার চোয়ের সাথে তো মিয়ঙ্গিল একতরফায় খেলেছে, কিন্তু এবার মিয়ঙ্গিলের প্রতিপক্ষ ঘানু আর উজিন আরো শক্তিশালী, কারণ তাদের ব্যাকআপ হিসেবে রয়েছে মিস্টার মিন। যাই হোক, আমরা একটা বিষয় খুশি হই যখন দেখি ইয়ং, সেই ছেলেটা এবং হ্যাকার মেয়েটা এখনো বেঁচে আছে, মানে তারা কোনোভাবে বেঁচে গিয়েছে আর কি। তবে মিস্টার মিন এখানে টেনশনে ছিল, কারণ তার ভিডিওটা এখনো মিয়ঙ্গিলের কাছে রয়ে গেছে, কিন্তু তারা যে মিয়ঙ্গিলের কাছ থেকে ফোনটা নেবে মিয়ঙ্গিলেরও কোনো খোঁজ নেই। অন্যদিকে আমরা মিয়ঙ্গিলকে দেখি যে একটা ছোট্ট মুরগির খোপের মধ্যে রয়েছে আর সে অনেক রেগে আছে, কারণ এতদিনের সাজানো সংসার এভাবে ভেঙে যাবে এটা মিয়ঙ্গিল কল্পনাতেও আনেনি। এইদিকে ঘানু আর উজিন মিয়ঙ্গিলকে ধরার জন্য একটা ফাঁদ পেতে দেয়। মিয়ঙ্গিলকে ধরে দিতে পারলেই তারা $100 মিলিয়ন একটা অফার বুক করে, মানে যে ধরে দিতে পারবে সেই পাবে 100 মিলিয়ন। মানে চিন্তা করেন একবার, অনেক বিগ বাজেটের একটা খেলা আর কি। তবে তাদের এই প্ল্যানটা একদম সঠিক ছিল, কারণ এই খবর শোনা মাত্রই তাদের কাছে কল করে সেই জং, মানে এর আগের বার যাকে মিস্টার চই ছেড়ে দিয়েছিল। তখন জং ঘানুকে বলে, আমি মিয়ঙ্গিলের কাছে তোমাকে পৌঁছে দেব, বিনিময়ে আমার $100 মিলিয়ন আগে ট্রান্সফার করা লাগবে। মানে আগে সে টাকা পাবে, এরপরে মিয়ঙ্গিলের ঠিকানা তাদেরকে দিবে আর কি। তবে ঘানুদের এখানে আর কিছু করার নেই, কারণ তারা তো আর মিয়ঙ্গিলের খবর জানে না। এখন জং যদি তাদেরকে মিয়ঙ্গিলের খবর দিতে পারে তাহলে এখানে খারাপ কি। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, তাদের কাছে তো এত টাকাও নেই, যার কারণে তারা এবার যায় হলো মিস্টার মিনের কাছে আর তাকে সব ঘটনা বুঝিয়ে বলে। আর মিস্টার মিনও তাদেরকে $70 মিলিয়ন দিতে রাজি হয়ে যায় আর সেই টাকাটা তারা জংয়ের অ্যাকাউন্টে সাথে সাথে ট্রান্সফার করে দেয়। অন্যদিকে মিয়ঙ্গিলের ম্যানেজার জুনমিন সেই সোনাগুলো একটা ট্রাকে উঠিয়ে একটা ভিয়েতনামের জাহাজে ট্রান্সফার করে, মানে তারা পালিয়ে এখন ভিয়েতনামে চলে যাবে আর কি, সেই প্ল্যান করেছে। যাই হোক, জং তখন ঘানুদেরকে সেই জাহাজ সম্পর্কে তথ্য দেয়, সেই সাথে একজনের নাম্বার দিয়ে বলে এর সাথে কথা বললে এ তোমাদেরকে সেই জাহাজ পর্যন্ত পৌঁছে দেবে। এরপর ঘানু আর উজিন মিস্টার ও আর তার নাতির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের নতুন মিশনে। এবার তারা সেই লোকটির সাথে দেখা করে যার নাম্বার জং তাদেরকে দিয়েছিল, আর সেই লোকটি তাদেরকে জাহাজ পর্যন্ত পৌঁছে দেয়। জাহাজে উঠে তারা দুইজন দুই দিকে ছড়িয়ে পড়ে মিয়ঙ্গিলকে খোঁজার জন্য। এখানে ঘানুর দেখা হয়ে যায় মিয়ঙ্গিলের সাথে আর অন্যদিকে উজিনের দেখা হয় সেই ইনবমের সাথে। তবে ঘানু আর উজিনও এখানে প্রচুর মার খায়, কিন্তু তারপরেও তারা হাল ছাড়ে না। অবশেষে তাদের জেদের কাছে হার মেনে যায় মিয়ঙ্গিল এবং ইনবম। এবার মিস্টার মিন তার রেস্কিউ টিম পাঠিয়ে ঘানু আর উজিনকে সেই জাহাজ থেকে উদ্ধার করে, সেই সাথে সেই স্বর্ণের বারগুলো যেগুলো নিয়ে মিয়ঙ্গিল পালিয়ে যাচ্ছিল। তখন মিস্টার মিন ঘানু আর উজিনকে বলে এতগুলো
সোনা দিয়ে তোমরা কি করবে? তখন ঘানু বলে, এগুলো তো আসলে আমাদের না, এগুলো মিস্টার চোয়ের। এবং মিস্টার চোয়ের স্বপ্ন ছিল সে একটা হসপিটাল খুলবে, গরিব দুঃখী মানুষের সেবা করবে। আর আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি আপনার সেই বিল্ডিং এই একটা হসপিটালের ব্যবস্থা করেন। তাদের মুখে এমন কথা শুনে মিস্টার মিন অনেক খুশি হয়। তাদের দুজনকেই 2টা করে স্বর্ণের বার দিয়ে দেয় আর বলে, সমস্যা নেই, এটা মনে করো আমার পকেট থেকে তোমাদেরকে দিলাম। সেই সাথে মিস্টার মিন আরো বলে, মিস্টার চোয়ের হসপিটাল বানাতে যা কম পড়বে সেই সব টাকা আমি দিব। এটা শুনে ঘানু আর উজিন অনেক খুশি হয়। আর এই সকল মিশন শেষ করে ঘানু আর উজিন চলে যায় তাদের মায়ের কাছে। মানে সব বাধা অতিক্রম করে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে গিয়েছে। আর এইরকম একটা হ্যাপি মুহূর্তের মধ্য দিয়েই আমাদের ব্লাড হন্ডের সিজন 1 এখানেই সমাপ্ত হয়। কেমন লাগলো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও ভাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা যদি আপনাদের উৎসাহ পাই তাহলে কিন্তু আমরা ব্লাড হন্ড সিজন 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।